কাজ আমি সম্পূর্ণ করেছি, যেটা বড় কাজ করতে পেরেছি কালীগঞ্জের বুকে, সেটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সেটা জমি নিয়ে জটিলতা ছিল, সেটা কাটিয়ে আমরা ইংলিশ মিডিয়ামের কাজটা শুরু করতে পেরেছি। সে সত্ত্বেও আমি কালীগঞ্জ ঘুরে আমার কালীগঞ্জের মানুষের কী কী জিনিসের চাহিদা রয়েছে এবং কী কী জিনিসের পরিকাঠামোগত উন্নয়ন করলে কালীগঞ্জের সার্বিক অনেকখানি এগিয়ে যাওয়া সম্ভব, সেগুলো আমি সবটাই জেনেছি। কোন দপ্তরে গিয়ে কাজ করতে হবে সেটাও আমি জানতে পেরেছি। আমি জিতে এসে যে প্রতিজ্ঞাগুলো করেছি, আমি এখানে স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করতে চাই। আমার এখানে যে কালীগঞ্জ রুরাল হসপিটাল কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে রয়েছে, সেটার খাতে ইতিমধ্যেই আমি আমার বিধায়ক তহবিল থেকে প্রায় 50 লক্ষ টাকা বরাদ্দ করেছি। এবারের বিধানসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে কালীগঞ্জ অন্যতম। এখানেই উপনির্বাচনে ঘটে গেছিল একটি মর্মান্তিক ঘটনা। এবারে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। দিদি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দিদি, লড়াই কতটা কঠিন? দেখুন, আমাদের কালীগঞ্জের সংগঠন অত্যন্ত শক্তিশালী সংগঠন, আর আমাদের মূলত লড়াই তো এখানে বিজেপির সঙ্গে। কিন্তু এই কেন্দ্রের বিজেপি সরকার কিভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষ সেটা সরাসরি ভুক্তভোগী, মানে অত্যাচারটা সহ্য করেছে। আমাদের বিশ্বাস আমাদের সরকারের, আমাদের মামাটি মানুষের সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের পাশে থাকার যে ইচ্ছে এবং এই সরকারের যে কাজ, সেই কাজও মানুষ সরাসরি পেয়েছে। তাই মানুষ তুলনা করবেন দুটো দলের মধ্যে নিশ্চিতভাবে আমাদের সরকারের কাজ দেখে এবং আমাদের দলের মানুষের পাশে থাকা দেখে। এছাড়াও বিজেপির অত্যাচার দেখে মানুষ নিশ্চিতভাবে আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রায় দিতে চলেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিতে চলেছেন। দিদি, সারা বিধানসভা ঘুরে আপনি প্রচার করছেন, সাধারণ মানুষের কাছে মূলত কোন কোন বক্তব্য নিয়ে যাচ্ছেন? আমি মূলত যে বক্তব্যটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই কেন্দ্রের বিজেপি সরকার গায়ের জোরে চক্রান্ত করে পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে। আমরা দুটো জিনিস দেখলাম। একটা, অন্যায়ভাবে এসআইআরের নাম করে সাধারণ মানুষ, যোগ্য ভোটারদের নাম এরা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিল। অনেক মানুষের পাসপোর্টের মতো ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু অ্যাডজুডিকেশনের স্ট্যাম্প পড়ে আছে, তারা ভোট দিতে পারবে না। আর একটা আমরা জিনিস দেখছি, সেটা হচ্ছে কিছু বিজেপি বি টিমকে ব্যবহার করলেন। প্রকাশ্যে ভিডিও প্রকাশ এলো, আমরা দেখলাম যে এজিপির মতো একটা দলের সঙ্গে বিজেপি সেটিং হয়েছে, 1000 কোটি টাকার ডিল হচ্ছে, সেটা বাইরে এসছে, মানুষ দেখেছে। এবং একটা কমিউনিটিকে ওপেনলি বলা হচ্ছে তারা অত্যন্ত সাদাসিধে, তাদেরকে বোকা বানানো সহজ। কিন্তু মানুষ সেই ভিডিও দেখেছেন, আমরা সকলেই ভিডিও দেখেছি। বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, শুভ বুদ্ধিপরায়ণ মানুষ। এরা কখনই সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেনি, কখনো এদেরকে বোকা বানাতে গেলে বাঙালি কখনো বোকা হয়নি, বরং বাঙালিরা কিন্তু উল্টে ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আজকের দিন থেকে নয়, স্বাধীনতা আন্দোলন থেকে, নবজাগরণের দিন থেকে আমরা দেখেছি, আমরা বাঙালিরা সবসময় ভারতবর্ষের বুকে পথ দেখিয়েছি। আমরা নিশ্চিতভাবে আবারও একবার সকলে মিলে প্রতিরোধ করব এই বিজেপির বিরুদ্ধে। আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা এর প্রতিশোধ তুলবই তুলব। দিদি, পরিযায়ী শ্রমিক আপনার এখানে একটা বড় ইস্যু। আপনি উপনির্বাচনে জিতেছিলেন, খুব বেশি সময় আপনি সেই অর্থে পাননি। এবার যদি জিততে পারেন, এই পরিযায়ী শ্রমিক, পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা কেন্দ্র, এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? আমি 8 মাসে জেতার পর উপনির্বাচনের সময় আমি যে কথাগুলো দিয়েছিলাম সেগুলো আমি রাখতে পেরেছি। আমি বলেছিলাম যে প্রয়াত বিধায়কের যে অসম্পূর্ণ কাজ সেগুলো আমি সম্পন্ন করব। তার অনেক কাজ আমি সম্পূর্ণ করেছি। যেটা বড় কাজ করতে পেরেছি কালীগঞ্জের বুকে, সেটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সেটা জমি নিয়ে জটিলতা ছিল, সেটা কাটিয়ে আমরা ইংলিশ মিডিয়ামের কাজটা শুরু করতে পেরেছি। সে সত্ত্বেও আমি কালীগঞ্জ ঘুরে আমার কালীগঞ্জের মানুষের কী কী জিনিসের চাহিদা রয়েছে এবং কী কী জিনিসের পরিকাঠামোগত উন্নয়ন করলে কালীগঞ্জের সার্বিক অনেকখানি এগিয়ে যাওয়া সম্ভব, সেগুলো আমি সবটাই জেনেছি। কোন দপ্তরে গিয়ে কাজ করতে হবে সেটাও আমি জানতে পেরেছি। আমি জিতে এসে যে প্রতিজ্ঞাগুলো করেছি, আমি এখানে স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করতে চাই। আমার এখানে যে কালীগঞ্জ রুরাল হসপিটাল কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে রয়েছে, সেটার খাতে ইতিমধ্যেই আমি আমার বিধায়ক তহবিল থেকে প্রায় 50 লক্ষ টাকা বরাদ্দ করেছি। আগামী দিনে আমাদের যতগুলো হসপিটাল আছে সেগুলোর পরিকাঠামোগত গুণের উন্নয়নের সঙ্গে সঙ্গেও তার পরিচালনা, মানে আমাদের রেফারেল কেস কমাতে হবে, সেই সঙ্গে সঙ্গে একটা আইসিইউ ইউনিট খোলা, যাতে কোনো অ্যাক্সিডেন্টের কেস হলে আমরা
আমরা অন্য জায়গায় রেফার না করে কালীগঞ্জেই তার সমাধান পাই, এবং আমরা প্রত্যেকটা হসপিটালে যাতে সিজারিয়ানের কেস চালু করতে পারে এই লক্ষ্যে আমার লড়াই আমি কাজ করতে চাই। আগামী দিনে লড়াই আমি করব। সেই সঙ্গে সঙ্গে আমি 2-3টে কলেজের সঙ্গে যুক্ত ছিলাম। আমি বডিতে ঢুকে বুঝেছি কোন খাতে কি কাজের প্রয়োজন রয়েছে, সেটা সবটাই জানি। আমি অবশ্যই শিক্ষা খাতে কাজ করতে চাই। আমার কালীগঞ্জে আরও কয়েকটি বড় সমস্যা রয়েছে। এখানে একটা ঘাট রয়েছে বল্লভপাড়া বলে, সেই ঘাটটা পেরিয়ে আমাদের একটা বড় অঞ্চল, ওখানে 4টে গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমাদের কাটোয়াতে যেতে হয়, টিউশন বলুন বা ডক্টর দেখাতে বলুন বা বাজার বলুন। কাটোয়া যেহেতু পাশাপাশি বড় একটা টাউন, ওই বল্লভপাড়া ঘাটে একটা ব্রিজের দাবি দীর্ঘ অনেক বছরের। আমি সেই লক্ষ্যে বিধানসভায় গিয়ে আওয়াজ তুলব। আমি আমার মানুষকে বলেছি আমি আমার লড়াই সেটা নিয়ে করব। রামনগর ঘাট রয়েছে, আপনারা যেখানে এখন দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে পলাশির প্রান্তর, যেটা ইতিহাসের পাতায় আমরা সবাই জানি পলাশির কী গুরুত্ব। এখানে একটা মনুমেন্ট রয়েছে, মনুমেন্টটি অনেক দিনের পুরনো। সেই মনুমেন্টটিকে ঘিরে একটা মিউজিয়াম অলরেডি রয়েছে, কিন্তু সেটার আরও ডেভেলপমেন্টের দরকার এবং একটা ট্যুরিজম হাব তৈরি করার পোটেনশিয়াল রয়েছে। আপনারা জানেন এখানে একটা সুগার মিল রয়েছে, কিন্তু সুগার মিলটা একটা প্রাইভেট প্রপার্টি। ক্ষেত্রেও যিনি সুগার মিলের ওনার, আমি আমার পার্সোনালি সেখানে যাব, যেহেতু ওটা প্রাইভেট প্রপার্টি। আমি অনুরোধ জানাবো উনি কি চিন্তা করছেন এই প্রপার্টি নিয়ে, কি করতে চাইছেন, কারণ এটা যদি সুগার মিল চালু না হয়, অন্য কিছু যদি তিনি করেন, এই সুগার মিলকে ঘিরে কিন্তু আমাদের এখানে 5টা জেলা পরিষদ অঞ্চল, যেটা প্রচুর লোকের কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে। আমি আমার দিক থেকে সর্বস্ব দিয়ে চেষ্টা করব। কালীগঞ্জ জুড়ে আপনারা এখন যেখানে আছেন দেখুন কত গাছপালা। আমি সবুজ বিপ্লব ঘটাতে চাই, যেখানে গাছ লাগানোর পরিষদ থাকবে আমি সব জায়গায় গাছ লাগাতে চাই। আরও অনেক কাজ ভেবে রেখেছি। কালীগঞ্জ নিয়ে আমার হাজার স্বপ্ন। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। দিদি, এসআইআর একটা অন্যতম ইস্যু এবারের নির্বাচনে। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভাতে অনেকদিন আগে থেকেই তিনি তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ করছেন। সিপিআইএম ও কংগ্রেস এরাও প্রতিবাদ করছে। এসআইআর ইস্যু কি আপনাকে ডিভিডেন্ড দেবে বলে আপনি মনে করেন? দেখুন, এসআইআর ইস্যুটা এমন একটা ইস্যু, আমার মনে হয় বিজেপি যেটা ভেবেছিল যে এসআইআর করে ওনারা ক্ষমতায় আসবেন, এটা বুমেরাং হতে চলেছে। মানুষ এত বঞ্চনার এবং গঞ্জনার শিকার হয়েছে, লাইনে দাঁড়িয়ে হলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তারপরে অ্যাডজুডিকেশনের নামে, তারপরেও আমার বিধানসভাতে 15,658 ভোটারের নামে স্ট্যাম্প পড়েছিল। মানুষের উত্তর ভোটার ব্যালেটে দিতে চলেছে। একটা পরিবারে দুজনের নাম এসছে, বাকি দুজনের আসেনি। যে দুজনের নাম এসছে তারা কি ভাবছেন বদলা নেবে না? নিশ্চয়ই তারা জানে নির্বাচন কমিশন কিভাবে কাজ করেছে এসআইআর প্রসেসে। নিশ্চিত তারা এক একটা বোতাম টিপবেন আর বদলা নেবেন, এটা আমাদের বিশ্বাস। সাবিনা ইয়াসমিন, তামান্নার মা, তিনি প্রার্থী হয়েছেন। আপনারই উপনির্বাচনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, প্রার্থী সম্পর্কে কিছু বলবেন? সাবিনা ইয়াসমিন তামান্নার মা হিসেবে চিরকাল আমি ওনার প্রতি সমব্যথী, আমার দল ওনার প্রতি সমব্যথী, এবং সারা জীবন যতদিন বাঁচবো ওনাকে মা হিসেবে আমি সম্মান করব। এবং ওনার যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু আমরা কোনোদিনও পূর্ণ করতে পারবো না, সেই অপূর্ণতার জায়গাটা থাকবে। কিন্তু আমরা সমাজ হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, মা হিসেবে সবসময় ওনার পাশে থাকতে চাই। কিন্তু দেখুন, একটা মা হারানো মায়ের শোক আলাদা, কিন্তু এখন উনি যেহেতু রাজনীতিতে নেমেছেন, একজন ক্যান্ডিডেট, ওনাকে আমি একজন রাজনৈতিক ক্যান্ডিডেট হিসেবে দেখছি। রাজনৈতিক মাঠে নেমে যেভাবে আমরা প্রতিটা দলের বিরুদ্ধে লড়াই করছি, সিপিএমও তার ব্যতিক্রম নয়। আমাদের লড়াই সেই বিরুদ্ধেই একইভাবে চলবে। দিদি, প্রচার যত এগোবে গরমও তত বাড়বে, এবং বলা যায় যে আবহাওয়া আপনার আর একটা প্রতিপক্ষ হতে চলেছে। আপনি কিভাবে কোনো ডায়েট বা সেই অর্থে কিছু মানতে হচ্ছে কি? ওআরএসের জলটা খাচ্ছি, ডাবের জল খাচ্ছি, কিন্তু এই রোদের মধ্যে বেরিয়ে যখন মেয়েরা চিৎকার করে, আজকে একটা আইসক্রিম হলে জোর করে একটা আইসক্রিম ধরিয়ে বলে আইসক্রিমটা আপনাকে খেতেই হবে, পয়সা নেয়নি, বিনে পয়সায়। বাচ্চাদের যে আবেগ, বা বয়স্ক লোকদের যে বোথ ফিমেল মেল মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, এগুলো কোথায় পাবো বলুন? রোদের ভয় করলে তো এগুলো পাবো না। এগুলোই বড় একটা পাওনা, এবং এগুলোই আমাদেরকে শক্তি সঞ্চার করছে মানুষের কাছে ছুটে যেতে। সময় আর খুব কম, কটা দিন মাত্র সময়। রোদকে আর কেউ আমরা পরোয়া করছি না, আমরা মাঠে ময়দানে নেমে মানুষের কাছে যাচ্ছি। দিদি, আমার শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে, পশ্চিমবঙ্গ মানুষের কাছে মা। তিনি পশ্চিমবঙ্গকে আগলে রেখেছেন, সামলে রেখেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হাত, সেই হাত কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পুরো এসআইআরের প্রসেসে যেভাবে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে লড়াইটা করছেন, পথ দেখাচ্ছেন, আমাদের দলকে পথ দেখিয়েছেন, কিভাবে
দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের পাশে থাকতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে হবে এই বহিরাগত বিজেপির হাত থেকে। আমার বিশ্বাস যে মানুষ সেটা দেখছে এই লড়াইকে, এবং যে দল মানুষের পাশে থাকতে চাইছে, উন্নয়নকে সঙ্গী করে সাথে থাকতে চাইছে, আমাদের যেটা সংবিধান, আমরা সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেটা আমাদের বার্তা, সেই দলের পাশে মানুষ থাকবে। কোনো উগ্র সাম্প্রদায়িক ভেদাভেদকারী দলের কাছে পশ্চিমবঙ্গের মানুষ অন্তত মাথা বেঁকাবে না। অনেক ধন্যবাদ দিদি। আমরা কথা বললাম কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সঙ্গে, এবং তিনি জেতার ব্যাপারে 100% আত্মবিশ্বাসী, এবং 2026-এ বিধানসভায় গিয়ে সবুজ বিপ্লব ঘটাতে চান তিনি। কালীগঞ্জ থেকে ক্যামেরা বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।